নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি জবাব চায় বাংলা। নজিরবিহীন ঘটনা, হিংসা দমনে রাজ্য সরকারে ভরসা নেই হাইকোর্টের, ভরসা নেই রাজ্যের পুলিশেও, ভরসা নেই রাজ্যের কোনো প্রতিষ্ঠানে। রাজ্য মানবাধিকার কমিশনে মানুষের অনাস্থা কতটা তীব্র হলে কমিশনে একটা অভিযোগ জমা পড়ে না? কোথায় জমা পড়ে? জাতীয় মানবাধিকার কমিশনে। রাজ্য মানবাধিকার কমিশন এই লজ্জা ঢাকবে কি করে? মানুষের অধিকারের প্রশ্নে নীরব কেন রাজ্য মানবাধিকার কমিশন? হিংসার 541টি অভিযোগ জমা পড়ল জাতীয় মানবাধিকার কমিশনে। 1.5 মাস হয়ে গেলেও হিংসায় হ্রাস টানা যাচ্ছে না কেন? পুলিশের বিরুদ্ধেই অভিযোগ, হিংসার ঘটনায় অভিযোগ না নেওয়ার, অভিযোগ নিলেও ব্যবস্থা না নেওয়ার। রাজ্যের সব সমস্যার সমাধান কি তবে হাইকোর্টে? আদালতের দ্বারস্থ হতে হবে সকলকে, বিশেষ করে বিরোধী দলকে? আজ শুধু আমি নই, এ প্রশ্নের জবাব চায় বাংলা। হাইকোর্ট জানায় রাজ্য মানবাধিকার কমিশনে কোনো অভিযোগ জমা পড়েনি। জাতীয় মানবাধিকার কমিশনের কাছে 541টি অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তারা অভিযোগ জমা নিচ্ছে না। এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও রাজ্য সরকার স্বতঃপ্রণোদিত কোনো পদক্ষেপ করেনি। জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত করলে রাজ্যের আপত্তি কিসের? বিচারপতি রাজেশ বিন্দাল বলেন, রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের। এখন রিপোর্ট চাই না। তদন্তের গতি প্রকৃতি সন্তোষজনক নয়। যেভাবে তদন্ত হয়েছে তা সঠিক নয়। পুলিশ এফআইআরই দায়ের করেনি। এত লুকোচুরি কেন? এর মানে আপনারা অভিযোগকারীদের বক্তব্যই শুনছেন না। স্টেট এসেছিল রিকলিং করার জন্য, কিন্তু আজকে সেই অ্যাপ্লিকেশনটা হাইকোর্ট যা আছেন উনি ওইটাকে খারিজ করে দিয়েছেন, ডিসমিস করে দিয়েছেন। উনি বলেছেন যে রিকলিং বা মডিফিকেশনের কোনো গ্রাউন্ড নেই। দিল্লি গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। রিপোর্ট দেন স্বরাষ্ট্র মন্ত্রকেও। সোমবার ফের রাজ্যে হিংসা নিয়ে সরব রাজ্যপাল। सरकार का ये रवैया होना कि कोई घटनाक्रम नहीं हुआ है, दिस ostrich like stance must end. বিগত 1.5 মাস ধরে রাজ্যে হিংসা নিয়ে বারবার অভিযোগ করতে দেখা গেছে বিজেপিকে। সোমবার ফের রাজ্যে হিংসা নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রতিবারই ধাক্কা খায়, জীবনে একটা কেসই ওরা জিতেছে, খালি সিঙ্গুর, সেও কি করে সেটিং করে জিতেছে আমরা জানি। সেজন্য যে মিথ্যা কথা প্রচার করা হচ্ছিল যে কিছু হয়নি, আমরা 11,000-এর বেশি এরকম ঘটনা সংগ্রহ করেছি। আরও অনেক লোক আছেন বাইরে, তারা বলতে পারছে না, লুকিয়ে আছেন। অনেক রাজ্যেই তো ভোট হয়েছে, এ রাজ্যে এত হিংসা কেন বলে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে বলা হচ্ছে যে পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড পলিটিক্যাল অ্যাট্রোসিটি, অর্থাৎ রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক হিংসায় ভারতবর্ষের সর্বপ্রথম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। জবাব চায় বাংলা ডিবেটে আজ আমার সঙ্গে রয়েছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, রয়েছেন বিজেপি মুখপাত্র তরুণ জ্যোতি তিওয়ারি, রয়েছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র বিশ্বজিৎ দেব, রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক বাদল দেবনাথ। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই প্রিয়াঙ্কা দি আপনার কাছে যাব। হাইকোর্ট আজকে ঠিক কি বলল? যেটা বলা হচ্ছে কার্যত একটা বড়সড় ধাক্কা খেলো রাজ্য। কি বলল হাইকোর্টের, কি পর্যবেক্ষণ? দেখুন, হাইকোর্ট এই যে রিকলিং অ্যাপ্লিকেশন নিয়ে আজকে স্টেট গিয়েছিল কলকাতা হাইকোর্টের সামনে। কলকাতা হাইকোর্ট ভালো করে বললেন যে রিকলিং এর কোনো গ্রাউন্ডই নেই। ফার্স্ট অফ অল কেন নেই? এই পশ্চিমবঙ্গ সরকার বারবার অ্যাফিডেভিট দিয়ে বলেছেন যে এখানে কোনো ভায়োলেন্স নেই, কিন্তু আজকে অ্যাডভোকেট জেনারেল কি বলছেন? অ্যাডভোকেট জেনারেল বলছেন যে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে স্টেট হিউম্যান রাইটস কমিশনের কাছে কোনো কমপ্লেন হয়েছে কি হয়নি। আপনি যেখানে আপনি 2 বার অ্যাফিডেভিট দিয়ে দিয়েছেন, সেখানে আপনি জানেন না? তো এই লকুনাটা আজকে হাইকোর্ট ধরলো আর বললো যে কেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে আজকে এতগুলো কমপ্লেন গেছে, 3,500-এর উপরে কমপ্লেন চলে গেছে, 550-ওর মতন কমপ্লেন আছে হিউম্যান রাইটস কমিশনের কাছে, আর স্টেট গভর্নমেন্ট স্টেট হিউম্যান রাইটস এর কাছে একটাও কমপ্লেন নেই, আর আপনি শিওরও নেই যে আপনাদের কাছে এই কথাগুলো আজকে কিন্তু কোর্ট দিয়ে বললো যে একটা রিপোর্ট করতে বলা হয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে। আর দেখুন, যেখানে অ্যালিগেশনস পুরো স্টেটের আগেনস্টে আছে, পুলিশ অফিসারদের আগেনস্টে আছে যে ওরা কাজ করছে না, তারপরেও এনাফ টাইম ওয়াজ গিভেন টু দেম, কিন্তু এই টাইম দেওয়ার সত্ত্বেও ওরা কোনো কাজ করেনি।
বলে আজকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে এখানে আসতে হাইকোর্ট নিজের অর্ডারে বা ডাইরেকশনে নিয়ে এসেছে। আজকে তো রাজ্যের তরফে একটি তালিকা দেওয়া হয়েছিল, রাজ্যের তরফে তো তালিকা দেওয়া হয়েছিল কারা ঘর ছাড়া হয়েছেন, কারা হিংসায় আক্রান্ত হয়েছেন, সেই তালিকা ওই তালিকা দিয়ে ওরা প্রমাণ যে কথাটি আজ অবধি করে অ্যাফিডেভিটে বলেছে সেটা মিথ্যে। ওরা বলেছিলেন কোনো ভায়োলেন্স হয়নি, তাহলে তালিকা কোথায় থেকে এসেছে? আজকে ওরা প্রমাণ করে দিয়ে অ্যাফিডেভিটে ওরা মিথ্যে কথা বলেছে ক্যালকাটা হাইকোর্টের সামনে যে মমতা ব্যানার্জি আসার পরে কোনো ভায়োলেন্স হয়নি। যদি ভায়োলেন্স হয়নি তাহলে তালিকা কোথায় থেকে এসেছে? তার মানে কমপ্লেইন ছিল, এফআইআর ছিল, আর বারে বারে ওনারা একটাই মিথ্যে কথা বলছিলেন যে নো ভায়োলেন্স নো ভায়োলেন্স, আর আজকেও বলছেন। আমি বুঝতে পারি না। আসছি প্রিয়াঙ্কাদি আপনার কাছে, আপনার সাউন্ড আটকে যাচ্ছে, আমি আসছি আপনার কাছে। আমি বিশ্বজিৎ দেবের কাছে যাব। বিশ্বজিৎ বাবু, আমরা যে প্যাকেজে যে প্রতিবেদন আমরা দেখালাম সেখানেও আমরা দেখলাম যেখানে কুণাল ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর থেকে রাজ্যে কোনো ভায়োলেন্স হয়নি। তাহলে আজকে হাইকোর্টে যে তালিকা প্রকাশ করতে তালিকা দেওয়া হলো এই রাজ্যে ভায়োলেন্স নিয়ে, সেই তালিকা তাহলে এলো কোত্থেকে? ভায়োলেন্স নিয়ে বারবার বক্তব্য বদল কেন শাসক দলের? একেবারেই কিন্তু আমরা আমাদের স্ট্যান্ড থেকে কিন্তু কোনো রকম বদলাইনি। যেটা ঘটেছে সেটা বারবার আমরা বলছি, এখনো আমরা বলছি যে এটা 5ই মের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার আগে, যখন ইলেকশন কমিশনের আন্ডারে ল অ্যান্ড অর্ডারটা কন্ট্রোল ছিল ইলেকশন কমিশনের, তখন যা বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে সেই লিস্টটা আজকে দেওয়া হয়েছে হাইকোর্টের কাছে। এবং পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে এটা নিয়ে যেইভাবে বিজেপি রাজনীতি করছে এবং মিথ্যাচার করছে, এটা কিন্তু এর প্রতিবাদ হওয়া উচিত। এবং আমি মনে করি যে হাইকোর্টের কাছেও তারা যেসব বক্তব্য রেখেছে এবং তাদের যে এফিডেভিট, টোটালটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ফলস আচ্ছা বেশ বিশ্বজিৎ বাবু, আপনার বক্তব্য আমি বুঝলাম যে আপনি বলছেন শপথ নেওয়ার আগের এই ঘটনা, সেটা যদি ধরেও নি তাহলে হাইকোর্ট রাজ্য সরকার বা রাজ্য সরকারের কোনো প্রতিষ্ঠান রাজ্য মানবাধিকার কমিশনে কেন ভরসা রাখছে না? একটা স্বাধীনতার পর বাংলাতে আমরা এই ধরনের ঘটনা দেখিনি যেখানে হাইকোর্ট বলছে রাজ্যের প্রশাসনে ভরসা নেই। ভরসা কাকে, কোথায় আছে? জাতীয় মানবাধিকার কমিশনে। রাজ্য মানবাধিকার কমিশন, যেটা রাজ্যের মানুষের অধিকার নিয়ে কথা বলার কথা, তারা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে এটা নিয়ে প্রশ্ন উঠছে বিশ্বজিৎ বাবু। কেন তাহলে রাজ্যের কোনো প্রতিষ্ঠানে ভরসা থাকছে না হাইকোর্টের? দেখুন, ব্যাপারটা এমন ভাবে প্রজেক্ট করা হয়েছে হাইকোর্টের সামনে, আচ্ছা, এবং হাইকোর্টের সামনে এমন ভাবে এটাকে নিয়ে আসা হয়েছে যে প্রাইমা ফেসি হাইকোর্টের এটা মনে হয়েছে। ঠিক আছে, আমরা তো বলছি আমরা হাইকোর্টের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, জুডিশিয়ারিকে আমরা সম্মান জানাই, কিন্তু আস্থা হাইকোর্টের আপনাদের উপর নেই। হাইকোর্ট আজকে যে রায় দিয়েছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যতক্ষণ সংবিধানের পরিকাঠামো মেনে এনকোয়ারি করবে আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। কিন্তু সংবিধানের বাইরে গিয়ে যদি আজকে তারা কিছু করতে চায় বা এই ঘটনাটাকে যদি তারা পলিটিসাইজ করতে চায়, তাহলে আমরা নিশ্চয়ই অ্যাপ্রোপ্রিয়েট ফোরামের কাছে যাব। কারা করতে চাইছে সংবিধানের বাইরে গিয়ে রাজনীতি করা? বিশ্বজিৎ বাবু, কারা করতে চাইছে এটা? আমাদের কিন্তু বিশ্বজিৎ বাবু, আপনার কাছে উত্তরটা আসছি আমি প্রিয়াঙ্কাদি। বিশ্বজিৎ বাবু, কারা করতে চাইছে সংবিধানের বাইরে গিয়ে কাজ কারা করতে চাইছে বিশ্বজিৎ বাবু? পরিষ্কার একটা কথা বলছি, কারা করতে চাইছে আমরা বলিনি। আমি একটা কথা বলছি যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যতক্ষণ সংবিধান মেনে এই ব্যাপারটা নিয়ে এনকোয়ারি করবে, ইম্পার্শিয়াল এনকোয়ারি করবে, আমরা নিশ্চয়ই রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ রকম সহযোগিতা করব। তা না হলে আমরা যদি এই ব্যাপারে কোনো রকম এগ্রিভড হই, আজকে স্টেটের প্রতি যদি কোনো ইনজাস্টিস হয়, যদি এটা নিয়ে কোনো পলিটিসাইজ হয় ম্যাটারটা নিয়ে, তাহলে নিশ্চয়ই আমরা অ্যাপিলে সুপ্রিম কোর্টের কাছে যাব। আমাদের কাছে কিন্তু স্টেটের সঙ্গে ইনজাস্টিস হচ্ছে বা যদি হয়, আপনি বলছেন আশঙ্কা, মানুষের সাথে কি জাস্টিস হচ্ছে? আজকে ভোট পরবর্তী হিংসায় মানুষের সাথে কি জাস্টিস হচ্ছে? শুনুন, আজকে বিজেপি এখানে লজ্জাজনকভাবে হার স্বীকার করে আজকে আর কোনো রাস্তা না দেখে বেশিরভাগ ফেক নিউজ নিয়ে এবং ফেক অ্যালিগেশন নিয়ে তারা আজকে রাজ্যের দ্বারস্থ হয়েছে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এবং যেভাবে এটা নিয়ে রাজনীতিকরণ হচ্ছে,
তা অত্যন্ত নিন্দনীয়। ফেক আজকে অভিযোগ BJP আপনি কে বলছেন বিশ্বজিৎ বাবু, মানুষ আমাকে একটু প্রত্যাখ্যান বলুন, আমি একটু করেছে। আপনার কথার পরিপ্রেক্ষিতেই আপনার প্রশ্ন, আমার প্রশ্ন, 541টা অভিযোগ, 541টা অভিযোগ গোটাটাই কি ফেক অভিযোগ? সবটাই ফেক অভিযোগ? আমি আবার কিন্তু বলছি হ্যাঁ, যে 5 তারিখের আগে কিছু ইনসিডেন্ট ঘটেছে, আমরা কিন্তু সেটা অস্বীকার করছি না। আচ্ছা বেশ, 5 তারিখের পর 5 কিছু হয়নি তারিখের আগে বলছেন আপনি, এবং বলছেন তখন যেভাবে law প্রজেক্ট and order করা টা হচ্ছে ছিল হাইকোর্টে, election commission-এর under-এ। সেটা রাজনৈতিক সেই উদ্দেশ্য জায়গা প্রণোদিত। আপনাকে প্রিয়াঙ্কা বুঝতে হবে। দি ডিবেটে তখন আসুন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে ল অ্যান্ড অর্ডার ছিল না, কিন্তু আজকে মনে রাখতে হবে ল অ্যান্ড অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট, এবং আমি স্টেট শুনতে পাচ্ছি না। সাবজেক্ট আমরা কিন্তু প্রিয়াঙ্কা, রাজ্য শুনতে সরকারের পাচ্ছেন? আমি তরফ তরুণ থেকে জ্যোতির কাছে যাবো। তরুণ আমরা জ্যোতি, যথাসাধ্য তরুণ জ্যোতি, আমরা কিন্তু যা এই হিংসার ব্যাপারটা ঘটনা, যতগুলো inquiry ঘটনা করেছি ঘটেছে বিশ্বজিৎ এবং বাবু। আমরা চেষ্টা করছি বেশ, ব্যাপারটাকে বিশ্বজিৎ বাবু। সলভ করার। বেশ, বিশ্বজিৎ কিন্তু বাবু। বিজেপি যেভাবে এটা নিয়ে রাজনীতিকরণ করছে, হ্যাঁ। বিজেপি হেরে যাওয়ার পর, লজ্জাজনকভাবে হেরে যাওয়ার পর যেভাবে এটা নিয়ে রাজনীতিকরণ করছে, তরুণ জ্যোতি ডিবেটে আসুন। আজকে বিজেপির উচিত, তরুণ জ্যোতি বিজেপির ডিবেটে উচিত আসুন। যে সমস্ত মানুষের হিংসার রায় ঘটনা মাথা ঘটেছে পেতে মেনে নেওয়া, সবটাই শপথের আগে, মানুষের রায় শপথের মাথা পরে পেতে কোনো মেনে হিংসার নেওয়া। ঘটনা ঘটেনি। যদি কিছু ঘটে থাকে তাহলে সেটা বিক্ষিপ্ত ঘটনা। তরুণ জ্যোতি, আপনার উত্তর। আচ্ছা, একটা সিনেমা ছিল অনেকদিন আগে, বাংলা সিনেমা আতঙ্ক বলে। সে আতঙ্ক সিনেমার একটা ডায়লগ ছিল ফেমাস, মাস্টার মশাই আপনি কিন্তু কিছু দেখেননি। এখানেও ব্যাপারটা কিছুটা সেরকমই হচ্ছে। দুবরাজপুরে মিঠুন বাগদি, ভাটপাড়ার জয়প্রকাশ যাদব, ডায়মন্ড হারবারের রাজু সামন্ত, শীতলকুচির ধীরেন বর্মন, ভাতারে সোম হাঁসদা, বিধাননগরের প্রসেনজিৎ দাস, সোনারপুরের নির্মল মণ্ডল, বাসন্তীর প্রদীপ বৈদ্য, ডায়মন্ড হারবারের অরিন্দম মিদ্যা, চাপড়া ধর্ম মণ্ডল, নৈহাটিতে মনোজ জয়সওয়াল, বারাসাতে জ্যোৎস্না মল্লিক, এই প্রত্যেকটা ঘটনা, এরকম আরও লিস্ট আছে, প্রত্যেকটা ঘটনা কিন্তু 5 তারিখের পরে। 5 তারিখের পরে কোথায় কি হয়েছে না হয়েছে আজকে মানে মিডিয়া দৌলতে এবং সোশ্যাল মিডিয়া দৌলতে পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ দেখছে। আপনার আরেকটা প্রশ্ন ছিল যে স্টেট হিউম্যান রাইটস কমিশনের উপর ভরসা নেই কেন? স্টেট হিউম্যান রাইটস কমিশন এখন হেড করছেন জাস্টিস মানে রিটায়ার্ড জাস্টিস গিরিশ গুপ্তা। গিরিশ গুপ্তা যেদিনকে রিটায়ার করেন, লাস্ট দিনকে কি হয়েছিল কোর্টের এজলাসে এবং নারদা মামলাতে অরুণাভ ঘোষ কি কমেন্ট করেছিল সেইখানে, সেটা যদি আপনারা খোঁজ নেন তাহলে এই ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস কমিশনের উপর কেন মানুষের বিশ্বাস নেই বুঝতে পারবেন। আর তার থেকেও বড় কথা, ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস কমিশনের যে কোরামটাও ভর্তি নেই। ওটা একটা ডিফাঙ্কড বডি করে রাখা হয়েছে, যাদেরকে রাখা হয় তাদেরকে স্যালারি দেওয়া হয়, কিন্তু কাজ করার মতো যে ইনফ্রাস্ট্রাকচার লাগে সেটা নেই। আর বিশ্বজিৎদা বললো যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আসবে, এসে কাজ করবে। অবভিয়াসলি তারা হাইকোর্ট অর্ডার হিসাবে আসছেন, আর উনাকে সাহায্য করুক না করুক, কারণ হাইকোর্ট স্পেসিফিক্যালি ডিরেকশন দিয়েছে যে লজিস্টিক এবং আদার হেল্প প্রোভাইড করতে। তারা যদি আসে, পশ্চিমবঙ্গের অবস্থা দেখে, বিশ্বজিৎদারা এত ঘাবড়াচ্ছেন কেন, এত ভয় কেন পাচ্ছেন বিশ্বজিৎদারা? কারণ পশ্চিমবঙ্গের আসল অবস্থাটা ওনারাও জানেন। পশ্চিমবঙ্গ যেখানে অনেক কিছুতে প্রথম হতে পারে, সেখানে প্রতি বছর পশ্চিমবঙ্গ দেখা যায় মানে ভোট পরবর্তী হিংসা এবং মানে পলিটিক্যাল ভায়োলেন্সের প্রথম। তার একমাত্র দায়ী যদি কেউ হয়ে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস। এই কালচারটার আমদানি করেছে পশ্চিমবঙ্গে এবং যার জন্য পশ্চিমবঙ্গ আজকে সাফার করছে। একটা না, প্রতিটা ইনসিডেন্ট দেখুন, আপনি নামগুলো দেখুন, বিভিন্ন জায়গায় মানে লোকজন বাড়ি ছাড়া আছে, পুকুরে বীজ ঢেলে দেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, মানে দোকানপাট শুধু লুট হচ্ছে। শারীরিকভাবে নয়, এগুলো তরুণ প্রত্যেকটা জ্যোতি আজকেও যে বিচারপতি বলেছেন শুধু শারীরিকভাবে নয়, কাজের সুযোগ যদি কারো কাছ থেকে নেওয়া হয় সেটা তার মৌলিক অধিকার হস্তক্ষেপ। একদম কাজের সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে। তার মধ্যে আরো জিনিস, এগুলো 100 দিনের কাজ দেওয়া হবে না, তাদেরকে রেশন দেওয়া হবে না, তাদেরকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। আমফানে যারা ক্ষতিপূরণ পেয়েছে তাদের ক্ষতিপূরণ তাদের কাছে ফেরত চাওয়া হচ্ছে, একটা জিজিয়া কর দিয়ে তাদেরকে বাড়ি পৌঁছাতে হচ্ছে। এরকম অবস্থা কেন? এরকম অবস্থা কেন হচ্ছে পশ্চিমবঙ্গে? তার দায়ী যদি কেউ থাকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বলুন, শায়নু আমার সঙ্গে আছেন, আমি শায়নুর কাছে যাবো। বিশ্বজিৎ বাবু বলুন। উনি তো গড়গড় করে বলে গেলেন অনেক কিছু, কিন্তু উনি কি জানেন উনি আজকে জাস্টিস গিরিশ গুপ্তর সম্বন্ধে বলছেন? তো আমি যদি এখন জাস্টিস অরুণ মিশ্রর সম্বন্ধে বলি, কিছু বলিনি দাদা গিরিশ গুপ্ত সম্বন্ধে। আজকে অরুণ মিশ্র, আমি খালি বললাম জাস্টিস গিরিশ গুপ্ত লাস্ট দিন যেখানে ছিলেন, লাস্ট দিন যেখানে ছিলেন সেই লাস্ট দিনটা কি হয়েছিল কোর্টে একটু খোঁজ নেওয়ার জন্য। জাস্টিস অরুণাভ ঘোষ অ্যাডভোকেট, তিনি হাইকোর্টে কি বলেছিলেন একটু খোঁজ নেওয়ার জন্য। অরুণাভ ঘোষ কি বলেছিলেন? আর হাইকোর্টে কোন জজ রিটায়ারমেন্টের আগে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায়, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পায় সবাই জানে। জাস্টিফাই করা দরকার নেই। হিউম্যান রাইটস কমিশন আজকে ডিফাঙ্কড বডি কেন পশ্চিমবঙ্গে, তার উত্তর দিন না। আজকে রিটায়ার্ড
আজকে রিটায়ার্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিউম্যান রাইটস কমিশন ডিফাঙ্কড বডি হয়ে থেকে গেছে, কেন উত্তর দিন। হিউম্যান রাইটস কমিশনের হিউম্যান রাইটস কমিশন এই অবস্থা কেন পশ্চিমবঙ্গের? উত্তরটা দিন। রুল ভেঙে লজ্জা পাচ্ছেন কেন দাদা? অরুণ মিশ্রকে হিউম্যান রাইটস কমিশন তো আছে পশ্চিমবঙ্গে, তার এই অবস্থা কেন আজকে? কেন এনএইচআরসি চেয়ারম্যান করা হয়েছে সেটা বলুন। রুল ভেঙে, আইন ভেঙে, যেখানে প্রধান বিচারপতি কোন আইন ভাঙা রিটায়ার্ড হয়েছে প্রধান দাদা? বিচারপতিকে যেখানে রিটায়ার্ড প্রধান কোন বিচারপতিকে আইনটা ভাঙা হয়ে করা হয়েছিল? কিভাবে, কেন হয়েছে একটু সেটা বলুন। প্রভিশনটাও বলুন, আমরাও কিভাবে জানি। ওনার appointment কোন হয়েছে আইন ভাঙা সেটা হয়েছিল বলুন। একটু বলুন, আমরাও জানি। খালি আইন ভেঙে বললে তো হবে না, কোন ভাবে আইন ভাঙা হয়েছিল সেটা বলুন, মানুষ শিখুক, শুনুক আপনার কাছে। নাকি আপনি বলবেন বলে আইন ভাঙা হয়ে রিটায়ার্ড যাবে? সুপ্রিম কিভাবে আইন ভাঙা হয়? রিটায়ার্ড সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে এনএইচআরসি চেয়ারম্যান করা হয়, কেন আইনটা সংশোধন করা হলো তার জন্য? আপনি এক্ষুনি বলছেন বলছেন justice আইন পুরুষ ভেঙে, উত্তর এক্ষুনি কথা। বলছেন আইন সংশোধন করে। এক্ষুনি বলছেন একটাই ঠিক করুন, আমি যে কোনো এক আসছি, জায়গায় আমি ঠিক আসছি, করুন। অন্য প্রশ্ন চলে আইন যাচ্ছে। ভেঙে সায়নের কাছে সংশোধন যাবো, করে কোনটা? সায়নের কাছে যাবো। সায়ন, হিংসা নিয়ে পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়, আজ হাইকোর্ট স্পষ্টতই বলেছে। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না, এই বিষয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন। এবং 1.5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত বেলাগাম কেন হিংসা? রাজ্য মানবাধিকার কমিশনেও অনাস্থা, হাইকোর্টের এমন পর্যবেক্ষণ নজিরবিহীন। সায়ন, দেখুন, প্রথম কথা হচ্ছে যে রাজ্যের যে হিউম্যান রাইটস কমিশনটা আছে সেটা প্রচুর মানুষ জানেনই না। তার কারণ হচ্ছে এটা অকেজো করে রাখা হয়েছে। দেখুন, হিউম্যান রাইটস কমিশনের কাজ হচ্ছে সরকারের তাবেদারি করা নয়। হিউম্যান রাইটস কমিশনের কাজ হচ্ছে হিউম্যান রাইটস কে প্রোটেক্ট করা। এখন আমাদের সবার মনে আছে এ রাজ্যের বুকে শেষবারের মতো হিউম্যান রাইটস কমিশন নিরপেক্ষভাবে কাজ করেছিলেন জাস্টিস অশোক গাঙ্গুলির সময়তে। অম্বিকেশ মহাপাত্রের কেস হতে পারে, পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ড হতে পারে, বিভিন্ন সময়তে সুদীপ্ত গুপ্তের হত্যা হতে পারে, বিভিন্ন সময়তে রাজ্য সরকারের বিরোধী স্টেপ যখনই নেওয়া হয়েছে অশোক গাঙ্গুলিকে সরিয়ে দিয়ে, এবং গোটা হিউম্যান রাইটস কমিশনটা আজকে অকেজো হয়ে গেছে, জাস্ট অকেজো। এবং আরো বলছি, আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন যেখানে বলছে যে নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিউর এস্টাবলিশড বাই ল। গোটা ভারতবর্ষের ক্ষেত্রে প্রসিডিউর এস্টাবলিশড বাই ল চলে, কিন্তু বাংলার বুকে প্রসিডিউর এস্টাবলিশড বাই মমতা ব্যানার্জি চলছে। মমতা ব্যানার্জি যা বলবেন এ রাজ্যের বুকে তাই হবে। ওনার দল লাগামহীন সন্ত্রাস করে যাবেন, এবং দিনের শেষে উনি এখানে বসে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংবিধানের কথা বলবেন। তৃণমূল কংগ্রেস সংবিধানের কথা বলছে, এইভাবে বইকে হাতে রেখে যে তৃণমূল কংগ্রেসের নেত্রী বিধানসভা ভাঙচুর করতে গেছিলেন, তারা আজকে হিউম্যান রাইটস কমিশন নিয়ে কথা বলছে। আচ্ছা, একটা কথা বলুন তো, একটা কথা বলুন, এই যে বলছিলেন না গোটা বিষয়টা যদি পলিটিসাইজ করা হয়, আরে পলিটিক্যাল ভায়োলেন্স, বাংলার পলিটিক্যাল ভায়োলেন্স, সেই পলিটিক্যাল ভায়োলেন্সকে আবার পলিটিসাইজ করবার কথা আসছে কোথা থেকে? এবং আরো একটা পজিটিভ দিক বলছি, গণতন্ত্রের বুকে যখনই কোনো কালো মেঘ এসছে, কোর্ট জুডিশিয়ারি বারংবার এগিয়ে এসছে, যেটা এ বাংলার বুকে হাইকোর্টের সম্প্রতিকালের যে জাজমেন্ট সেটা হতে পারে, এবং দিল্লি হাইকোর্ট কিছুদিন আগে যে বেল গ্রান্ট করেছে, ইউএপিএ ছিল, নাতাশা হতে পারে, দেবাঙ্গা হতে পারে, এদের যে বেল গ্রান্ট হয়েছে। সুতরাং এই যে সরকার বিরোধী মনোভাব থাকলেই তাদের ওপর যে একটা দমন পীড়ন নীতি কাজ করবে, সেখান থেকে দাঁড়িয়ে কনস্টিটিউশনের যে হার্ট, আর্টিকেল 32 হতে পারে, আর্টিকেল 226 হতে পারে, সংবিধানকে বাঁচানোর যে কাজ সেটা করছে। কিন্তু আবারও বলছি, বাংলার বুকে যেমন রাজনৈতিক হিংসা আছে, সেখানে যেমন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সক্রিয়, ত্রিপুরার বুকেও কিন্তু এই একই ভাবে মানুষের ওপর আক্রমণ হচ্ছে, বিরোধীদের ওপর আক্রমণ হচ্ছে, সেখানে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন স্পিকটি নট। আরো একটা কথা বলছি, আপনি হিউম্যান রাইটস কমিশন নিয়ে বলছেন, বাংলার যে মহিলা কমিশন ছিল, সেই মহিলা কমিশনকে কবে ফাংশন করতে দেখেছেন? বাংলার বুকে একের পর এক ধর্ষণ কাণ্ড ঘটেছে, সেই ধর্ষণ কাণ্ডে কবে মহিলা কমিশন স্বতঃপ্রণোদিতভাবে একটা কথা বলেছে? যত সরকারের তাবেদারি করেন যারা, তাদেরকে ধরে বসিয়ে রাখা হয়েছে ওই মহিলা কমিশনে। এ বাংলার বুকে মহিলাদের ওপর কোন রকমের কোন ঘটনা ঘটলে বাংলা মহিলা কমিশনকে, যে ওমেন কমিশন আছে, সেখানে কারুর কোনো কথা কখনো আমরা শুনতে পাই না। এই অভিযোগটা কিন্তু বিশ্বজিৎ বাবু, সায়ন যেটা বলছেন, এই অভিযোগটা কিন্তু এই আজকে নয়, বেশ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে, ধর্ষণের মামলা থেকে শুরু করে বেশ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে বডিগুলো রয়েছে, সেই বডিগুলো শুধু তাই নয়, শুধু তাই নয়, আরো একটা কথা শেষ করছি।
আরো একটা কথা শেষ একেবারেই না। করছি, তাপস আমি ওনার কোনো কথা বললেন, আমি I don't agree with what he said. উনি যা বলছেন, উনি বসে on air বাংলার নামে মিথ্যা কথা বলছেন, বাংলার সরকারকে উনি ধর্ষণ কাণ্ড ঘটেছে, মহিলা মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন মিথ্যা কথা বলছেন, সম্পূর্ণ মিথ্যা কথা বলে যাচ্ছেন। এটা কোন লজ্জায় আজকে আপনারা এই কথা বলছেন? কোন লজ্জায় আজকে আপনারা এই সঠিক কথা কথা, বলছেন? লজ্জা নেই আপনাদের। আজকে যেই দল, যেই মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের যে হিউম্যান রাইটস কমিশন একবারের জন্য একটা কথাও বলেনি। গোটা বাংলার মানুষ দেখেছে, স্বীকার করুন, স্বীকার করুন, স্বীকার করুন। আবার বলছি, জেসিবি দিয়ে বাড়ি ভাঙা হচ্ছে, কোশমিনকালে বাংলার মানুষ এই জিনিস দেখেননি, কোশমিনকালে দেখেননি। এবং আরো বলছি, শুনুন শুনুন শুনুন, আপনাকে বলছি, এই যে আপনারা স্বপ্ন বিশ্বজিৎ বাবু, শুধুমাত্র বিজেপি নয়, অধীর রঞ্জন চৌধুরীও আজকে মন্তব্য করেছেন এই ভোট পরবর্তী হিংসা নিয়ে। নির্দিষ্ট করে তিনি বলেছেন যে এতগুলো রাজ্যে নির্বাচন হচ্ছে, শুধুমাত্র বাংলায় কেন নির্বাচন পরবর্তী এত হিংসা? বামেরা তারাও অভিযোগ করছে, বিজেপি তারাও অভিযোগ করছে, সকল বিরোধী দল সকলেরই একই অভিযোগ কেন বিশ্বজিৎ বাবু? সকলেরই একই অভিযোগ কেন? আবার বলছি, আমাকে হয় বলতে দিন, আমাকে বলতে দিন। আপনি বলেছেন, আপনাকে যথেষ্ট সময় আমি দিয়েছি বলার, সবথেকে বেশি একটাই না আপনি বলেছেন। বলতে দিন, আমি একটাই কথা বলছি যে মিথ্যা কথার একটা লিমিট আছে। আজকে তৃতীয়বারের জন্য একটা অবস্থানে আসুন বিশ্বজিৎ বাবু, একটা অবস্থান আমি বিশ্বজিৎ বাবুর কাছ থেকে ক্লিয়ার হতে চাই। আজকে জবাব চাই বাংলার ডিবেটে একটা বিষয় আমি ক্লিয়ার হতে চাই। আমাকে বলুন যে হিংসা হয়েছে কি হয়নি রাজ্যে? সায়ন আসছি, বিশ্বজিৎ বাবু একটা কথার আমার উত্তর দিন, একটু ক্লিয়ার অবস্থানটা ক্লিয়ার করুন, অবস্থানটা ক্লিয়ার করুন বিশ্বজিৎ বাবু। একটা কথার উত্তর দিন, একটা কথার উত্তর দিন। হিংসা এই রাজ্যে হয়েছে কি হয়নি? হিংসা কি এই রাজ্যে হয়েছে কি হয়নি? ভোট পরবর্তী হিংসা মানুষ আরে এই অ্যালিগেশন তো গত 10 বছর ধরে এরা করে আসছে। এরা তো বিজেপি, সিপিএম আর কংগ্রেস মিলিতভাবে আমি তার আগে একটা অবস্থান আমি বিশ্বজিৎ বাবুর কাছ থেকে ক্লিয়ার হতে চাই। প্লিজ সকলে একটু কাইন্ডলি শুনবেন। বিশ্বজিৎ বাবু, আমার একটা প্রশ্ন, আপনি একটু অবস্থান ক্লিয়ার করুন যে রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়েছে কিনা হয়নি, কবে শেষ হিংসা হয়েছে বলে আপনারা বলছেন, পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কি নেয়নি? মিথ্যার আশ্বাস দিয়ে গেছে, আজকে কিন্তু তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। বেশ বিশ্বজিৎ বাবু, বুঝলাম 100 বার আপনার মানুষের রায় আপনাদের দিকে গেছে, মানুষের রায় মানুষ আপনাদের চেয়েছেন, বাংলার মানুষ আপনাদের চেয়েছেন, একেবারে এটা অস্বীকার করার জায়গা নেই। 2রা মে মানুষ ফল দিয়ে দিয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন, একটু অবস্থানটা ক্লিয়ার করুন। রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়েছে কি হয়নি? যদি হয়ে থাকে তাহলে সেটা হ্যাঁ আমি তো আবার বলছি, আপনি বলছেন 5 তারিখের আগে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। আচ্ছা, আর 5 তারিখের পর যে বিরোধীদের অভিযোগ, কমিশনের আন্ডারে ল এন্ড অর্ডার, প্লিজ আসছি, শায়ন একটা অবস্থান আমার জানা দরকার। শায়ন প্লিজ শায়ন প্লিজ ছিল না তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ল এন্ড অর্ডার ছিল না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যখন ল এন্ড অর্ডার এসেছে, আচ্ছা, নতুন সরকার ক্ষমতায় আসার পর, সরকার গঠনের পর, শপথ নেওয়ার পর কোনো হিংসা হয়নি, তাই তো? সেখানে বিরোধিতা করেছে। শায়ন প্লিজ আমাকে একটা অবস্থান ক্লিয়ার করতে দিন, প্লিজ শায়ন। তাহলে ভোট পরবর্তী হিংসা শপথের আগে হয়েছে, শপথের পরে হয়নি, তাই তো? শপথের পরে যে সমস্ত অভিযোগ সবটাই ফেক নিউজ বিশ্বজিৎ বাবু। আমি তো আবার বলছি মিথ্যে অ্যালিগেশন নিয়ে বিজেপি আজকে বিভিন্ন এজেন্সির কাছে যাচ্ছে, এমনকি মহামান্য আদালতের কাছে পর্যন্ত বেশিরভাগ ফেক কমপ্লেন করা হয়েছে, মিথ্যে কমপ্লেন করা হয়েছে, এবং সেটা প্রমাণিত হবে। আমরা আদালতেই প্রমাণ করব। বেশ, জবাব চাই বাংলা টুইস্টের সময় হয়েছে, এবং জবাব চাই বাংলা টুইস্টে আজকে যে বক্তব্যগুলো শোনাবো সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি সকলের রিয়াকশন নিতে চাইবো। কি বক্তব্য আজ জবাব চাই বাংলা টুইস্টে রয়েছে দেখুন আপনাদের জন্য। জবাব চাই বাংলা টুইস্ট। বিজেপি অনেক অত্যাচার করেছে, এটা আমরা জানি। সেন্ট্রাল ফোর্সেস অনেক অত্যাচার করেছে, আমরা জানি। তা সত্ত্বেও আমি সবাইকে বলবো যে শান্ত থেকে, যেন আমরা কেউ কোনো ভায়োলেন্সে না জড়াই। আমি আজকে এক্ষুনি শপথ নিলাম। এর আগে আপনারা জানেন ইলেকশন কমিশনের আন্ডারে 3 মাস এই গভর্নমেন্টের পুলিশরা সবাই কাজ করেছে।
সুতরাং কিছু কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হয়েছে এবং বিশেষ করে কোনো কোনো পলিটিক্যাল পার্টি যেখানে জিতেছে সেখানে অত্যাচার বেশি করছে। যারা মারা গিয়েছেন পোস্ট পল ভায়োলেন্স তাদের গভর্নমেন্টের পক্ষ থেকে 2 লক্ষ টাকা করে আমরা হেল্প করছি, জাস্ট একটা রিলিফ দেওয়া হচ্ছে। এখানে কোনো ডিসক্রিমিনেশন নয়, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়, সব রাজনৈতিক দল, যাদেরই কোনো কর্মী খুন হয়েছে তাদেরই। বাংলা ভালো আছে বলে এত হিংসা কেন? বাংলা যা করতে পারে তা কেউ করতে পারে না। সাজিয়ে গুজিয়ে নাটক করে, কিছু ফলস ভিডিও করে, কিছু ফেক ভিডিও করে যারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছে, একদিন তাদের বুকে লিখে বেড়াতে হবে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। আমরা প্রথমে শুনলাম যে পোস্ট পোল ভায়োলেন্স সেটা শুধুমাত্র বিজেপি যে যে জায়গায় জিতেছে সেই জায়গায় হচ্ছে। কিছুদিন পরে শুনলাম সেটা ক্ষতিপূরণের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কিছুদিন পর শুনলাম যে সেখানে যে ঘটনাগুলো ঘটেছে গোটাটা অনেকটাই ভোট পরবর্তী হিংসার অভিযোগ, ফেক নিউজ। আমি এই জবাব চাই বাংলা টুইস্টের পরিপ্রেক্ষিতে রিয়াকশনে যাব তরুণ জ্যোতির কাছে। প্রথমে 1 মিনিট সময় আমি দেব। তরুণ জ্যোতি, আপনার 1 মিনিট সময় এখন শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষুনি বললেন বুকে লিখে ঘুরতে, মানে শুনলাম বুকে লিখে ঘুরে বেড়াতে হবে, বিজেপি করি না। এটা এক ধরনের থ্রেট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই বলুক, উনি মানে লাস্ট কবে সত্যি বলেছেন উনি নিজেও জানেন না। ন্যাশনাল কমিশন ফর ওম্যান, SC/ST কমিশন পশ্চিমবঙ্গে এসেছিল এবং অবস্থা দেখেছে। প্রিয়াঙ্কা দি যে মামলাটা করছেন সেই মামলায় একাধিক এফিডেভিট ফাইল হয়েছে, সেখান থেকে অবস্থা দেখা গেছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে যে কমপ্লেনগুলো জমা হয়েছে সেখান থেকে দেখা গেছে পশ্চিমবঙ্গের আজকে যে অবস্থা রাজনৈতিক হিংসায়, এবং যেদিকে মানুষজন ঘর ছাড়া যেভাবে খুন হচ্ছে, এখনো পর্যন্ত শুধুমাত্র আমাদেরই 40 জনের ওপর কার্যকর্তাকে খুন করা হয়েছে। তাদের দোষ ছিল তারা বিজেপি করে, এবং এই ওভারঅল কন্ডিশনের জন্য কেউ যদি দায়ী থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজ্য অনেক কিছুটা এগিয়ে থাকতে পারতো, অনেক জায়গায় নাম করতে পারতো, ও রাজ্য পুরো ভারত ন্যাশনাল লেভেলে নাম করছে, নাম জলজল করছে যে রাজনৈতিক হিংসায় পশ্চিমবঙ্গ প্রথম, এবং পশ্চিমবঙ্গে মানুষের গণতন্ত্র নেই। একটা দল ক্ষমতায় এসছে মানে সেটা যা খুশি তাই করতে পারে। জিজিয়া কর আদায় করা হচ্ছে মানুষদের বাড়ি ফেরানোর জন্য, এবং দোকানপাট লুট হচ্ছে, জীবন জীবিকা আজকে বিপন্ন এই তৃণমূল কংগ্রেসের জন্য। সময় শেষ করুন, আমি বাকিদের কাছে যাব, আমি সায়নের কাছে যাব। সায়ন, এর পরিপ্রেক্ষিতে টুইস্টের পরিপ্রেক্ষিতে আপনার 1 মিনিট সময় শুরু এখন। এখন বিষয় হচ্ছে মমতা ব্যানার্জির রাজনীতিকে যদি ভালো করে লক্ষ্য করা যায় সেখানে দেখতে পাওয়া যাবে মমতা ব্যানার্জি যখন সরকারে ছিলেন না 2011 সালের আগে, তখন ওনার চোখে সেন্ট্রাল ফোর্স খুব ভালো, তখন ওনার চোখে CBI খুব ভালো, তখন সেই সময়তে ফেডারাল স্ট্রাকচার নিয়ে ওনার অন্য রকমের মতামত ছিল। সেই সময়তে উনি চাইতেন আয়লার টাকা যাতে না বামফ্রন্ট সরকারের কাছে আসে। আজকের দিনে দাঁড়িয়ে উনি কার্যত 360 ডিগ্রি পাল্টি খেয়েছে। এবং যে কথা আমরা বলছি, এই ঘটনা তো আজকে নয়, এর আগেও আমরা দেখেছি ধীরেন লেট তাকে লিখে দেওয়া হয়েছিল, কান ধরে উঠবোস করানো হয়েছিল, আমি আর CPIM করব না, এই বলতে বলতে তাকে কান ধরে উঠবোস করানো হয়েছিল। এ রাজ্যের বুকে গণতন্ত্রের টুটি টিপে হত্যা করবার চেষ্টা চলছে প্রতিনিয়ত। শুধু একটাই কথা বলবার, এখানে তরুণ জ্যোতি এক্ষুনি একটা কথা বলছিল যে মমতা ব্যানার্জি শেষ কবে সত্যি কথা বলেছেন। ওই শেষ সত্যি কথাটা মমতা ব্যানার্জি বলেছিলেন ন্যাশনাল লেভেলের একটি টেলিভিশনে বসে, যেখানে বলেছিলেন বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল অ্যালাই। এটাই মমতা ব্যানার্জির বলা হয়তো শেষ সত্যি কথা। আবারও বলছি, এ রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের পক্ষে তার আগে বিশ্বজিৎ বাবুর কাছে যাব। টুইস্টের পরিপ্রেক্ষিতে আপনার সময় 1 মিনিট। বিশ্বজিৎ বাবু, শুরু এখন। মমতা ব্যানার্জি যেটা বলেছেন সেটা একদম ঠিক বলেছেন, এবং একটা দিন আসবে যখন বিজেপির হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী নেতারা বুকের মধ্যে প্ল্যাকার্ড লাগিয়ে বলবেন যে আমরা বিজেপি করি না। তার কারণটা হচ্ছে তখন ওনারা বুঝবেন যে বিজেপির ভুল নীতি, বিজেপির ভ্রান্ত নীতির জন্য আজকে দেশের কত সর্বনাশ হয়েছে, তখন তারা বুঝবেন, এবং সেই উপলব্ধিটা করে তখনই তারা এই ঘটনাটা ঘটাবেন, এবং তখন তারা এই প্ল্যাকার্ড লাগিয়ে ঘুরে বেড়াবেন আমরা আর বিজেপি করি না, আমরা আগামী দিনে আর বিজেপি করব না। আজকে 10 বছর ধরে আমাদের নামে তো অনেক মিথ্যা কথা বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অনেক মিথ্যা অ্যালিগেশন দেওয়া হয়েছে, কিন্তু মানুষ কিন্তু আবার তৃতীয়বারের জন্য 2 হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন, এবং বিপুল জনসমর্থন নিয়ে আজকে কিন্তু তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। এনাদের যদি লজ্জা থাকে, বিজেপির যদি লজ্জা থাকে, CPM কংগ্রেসের যদি লজ্জা থাকে, তাহলে চুপ করে বসে থাকুন,
চুপ করে বসে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজ করতে দিন এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ, নেতৃত্বে বিশ্বজিৎ বাবু। আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাংলাকে সঠিক জায়গায় নিয়ে যাব, প্রিয়াঙ্কা দি। উন্নয়নের পথ ধরে আমরা সঠিক জায়গায় বেশ, নিয়ে যাব। প্রিয়াঙ্কা দি, জবাব চায় বাংলা টুইস্টের পরিপ্রেক্ষিতে আপনার সময় 1 মিনিট শুরু এখন। দেখুন, বিশ্বজিৎ দা এখনই বলছিলেন যে অনেকজন লজ্জাহীন ভাবে হার স্বীকার করতে পারছে না। আমি এই কথাটা বলতে চাইছি যে যারা হার স্বীকার করতে পারছে না তারাই লজ্জাহীন ভাবে হাইকোর্টের কাছে গিয়ে রিকাউন্টিং এর অ্যাপ্লিকেশন দিয়েছে। তারপরে বলছে মানুষ ছিঁড়ে ফেলে দিয়েছে। মানুষ কাকে? ঠিক আছে, ছিঁড়ে ফেলে দিয়েছে, যাকে নিয়ে এসেছে তারা কি করছে? কারা বুকে লিখে ঘুরবে? আমরা করি না। কিন্তু আপনাদের যদি লজ্জা আছে, আপনারা কি মুখ খুলে আজকে পশ্চিমবঙ্গের মানুষের সামনে বলতে পারবেন যে আমরা তৃণমূল করি আর আমাদেরকে আপনারা সরকারে নিয়ে এসেছেন আর আমরা মানুষের এখানে খুন হয়ে যাচ্ছে আর আমরা বলছি কিচ্ছুই হয়নি, মমতা ব্যানার্জি আসার পরে কিচ্ছুই হয়নি? যদি কিচ্ছুই হয়নি তাহলে 30 তারিখে যে রিপোর্ট ফাইল হবে NHRC তখন আপনি জেনে যাবেন। কিন্তু বিশ্বজিৎ বাবু তো এখন থেকে রেডি হয়ে গেছেন, উনি তো এখনই আঙ্গুল তুলে দিয়েছেন অরুণ মিশ্রার উপরে। কেন তুলে দিয়েছেন? কেন উনি জানেন যে 30 তারিখে যে রিপোর্ট আসবে সেখানে যতগুলো SP, যতগুলো OC, যতগুলো IC যারা নিজের ডিউটি করতে ফেল করেছে, অসমর্থ আছে, তাদের নাম চলে আসবে। সেই জন্য এখন থেকে ব্রিজ রেডি করে নিচ্ছেন যে NHRC ও হয়ে গেছে সেন্টারের, NHRC কেও সেন্টার নিয়ে এসেছে। তো ভাই সবাই চোর, আপনারাই সব থেকে ভালো। তো সেটা পশ্চিমবঙ্গের মানুষকে আপনাদেরকে সাবিত করার দরকার ছিল। আজকেও যখন এই মামলার শুনানি হচ্ছিল তখন একটা মহিলাকে মেরে খন্ডঘোষ থানায় ওই অবস্থা করে দেওয়া হয়েছিল রাস্তায়, তখন IC ফোন ধরেনি। এটা হলো পশ্চিমবঙ্গ সরকার। বেশ, আমি বাদলদার কাছে যাব। বাদল দেবনাথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগ দিয়েছেন। বাদলদা, স্বাগত রিপাবলিক বাংলায়। বেলাগাম হিংসা 1.5 মাস পর আজকে আবারও সেই প্রশ্ন সম্মুখে এবং হাইকোর্টের পর্যবেক্ষণ কার্যত ভর্ৎসনা রাজ্য সরকারকে। বেলাগাম কেন হিংসা? যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে তারা অভিযোগ নিচ্ছে না, যেখানে আমরা দেখছি যে তদন্ত থামানোর জন্য জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত থামানোর জন্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। এই যে সক্রিয়তা রাজ্য সরকার দেখাচ্ছে, সেটা যদি হিংসা থামানোর ক্ষেত্রে দেখাতো তাহলে হিংসা নিয়ন্ত্রণ করা যেত না? মিনাক্ষী, শুভ সন্ধ্যা। আর সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। অনেকক্ষণ পরে 1 মিনিটের জায়গায় একটু আমি 2 মিনিট সময় চাইছি, অনুরোধ করছি। সবার শেষে একটি হিংসার কথা যে বারবার বলছো, এই হিংসার কথা তো আমিও বলছি। হ্যাঁ, বাংলা হিংসা হয়েছে, ভোটের আগে হয়েছে, ভোটের পরেও হয়েছে। তুমি আমাকে বলো, কুচবিহারতে যারা আসামে চলে গেছে, আমি কদিন আগে কুচবিহারে, আজকে সকালে 2জন বিধায়ক লোক আমার বাড়িতে এসেছিলেন, কুচবিহারের লোক এসেছিলেন, তারা প্রমাণ দিতে পারেননি যে এখানে তারা কুচবিহার থেকে লোক চলে গেছে। ওখানে কিছু লোক গেছে আমি জানি, কিন্তু তারা কেন কুচবিহার থেকে চলে যাবে, জলপাইগুড়ি থেকে অন্য রাজ্যে অন্য জায়গায় চলে যাবে? আমার প্রশ্ন তো এখানে। আমার দক্ষিণ চব্বিশ পরগনা, সাউথ ক্যালকাটা, দক্ষিণ উত্তর 24 পরগনা, কোথাও তো বিজেপি কর্মীরা বাইরে যায়নি, তারা তো সব বাংলায় রয়েছে, বাংলা তার জেলা, তার নিজের এলাকায় রয়েছে। কেন এই প্রশ্নটা বারবার আসছে? বিজেপি কেন এই নাটকটা করছে? 2 নম্বর, দিলীপ ঘোষ প্রতিদিন যে 2 বছর ধরে সন্ত্রাসের কথা বলেছে, ভয় লাগেছে, মারবো, ধরবো, শ্মশানে পাঠাবো, ছেলে পাঠাবো, বিধবা খান দেখবেন, আপনারা ঘরে কিনতে পারবেন না ইলেকশনের পরে, বলেনি দিলীপ ঘোষ? তাস তুলি করেছেন, তাস করেছে রাজ্যপাল, প্রতিদিন তাস করছে রাজ্যপাল, হার হিট করা সন্ত্রাস করাচ্ছে রাজ্যপাল, স্বরাষ্ট্র দপ্তরে হয়ে যে হার হিট করা সন্ত্রাস বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের ক্ষেত্রে বাংলার মানুষকে যে বারবার সম্মান করছে, এই রাজ্যপালকে যতক্ষণ না বাংলা থেকে সরানো হবে ততক্ষণ বাংলার শান্তি ফিরে আসতে পারে না। বাংলার মানুষের সন্ত্রাস উনি ছড়াচ্ছেন। আমাকে বলো, কোভিড নিয়ে জানাচ্ছে, কোভিড নিয়ে 4 লাখের উপর লোক মারা গেছে, তার দায়িত্ব প্রধানমন্ত্রীকে কে নেবে? প্রধানমন্ত্রী দায়িত্ব নেবে? এতগুলো লোককে যে খুব না ভ্যাকসিন, না ওষুধ, না রেগুলেশন কিচ্ছু নেই, তাহলে এতগুলো লোককে কেন মারালো? এই খুনের দায়িত্ব কি প্রধানমন্ত্রী অবশ্যই নিতে হবে। 4 লাখের উপর লোক করেছে সারা ভারতবর্ষ। বাদল বাবু, বেশ, আপনার বক্তব্য, আপনার 2 মিনিটের বেশি সময় হয়েছে। বাদল বাবু, আমার আরেকটা প্রশ্নের উত্তর দিন। আপনার প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা তো বলবেন উপরে ভরসা নেই। ভারতে থাকতে চান কি থাকতে চান না? আপনারা তো কারোর উপরে ভরসা নেই। পশ্চিমবঙ্গের গভর্নরের উপরে আপনার ভরসা নেই। পশ্চিমবঙ্গের কোনো, আপনি বলছেন যে পশ্চিমবঙ্গ কোনো সেন্ট্রাল এজেন্সির উপরে ভরসা নেই, তাহলে কার উপরে ভরসা আছে? মানে যারা পশ্চিমবঙ্গতে আছে, আপনার এজেন্সি, আপনার CBI, ওরা সব ঠিক আছে, CID, আর আপনারা ঠিক আছেন, পুলিশ, বাদ বাকি সবাই খারাপ, সবাই সেন্টার, সবাই আপনার পিছনে লেগে আছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে স্টার্ট করে প্রত্যেকটা কমিশন, হয়তো শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, হয়তো উইমেন কমিশন, হয়তো NHRC, হয়তো CBI, সবাই খারাপ, শুধু পশ্চিমবঙ্গ সরকার ভালো, তাই তো?
মীনাক্ষী প্রশ্ন করো। মানুষের জন্য কাজ করছেন না, মানুষ মরে আপনি যাচ্ছে, চুপ করুন, আপনি চুপ এফআইআর করুন। নোট আমি হচ্ছে না, মীনাক্ষী প্রশ্ন মহিলাদের করবো। ধর্ষণ হচ্ছে, এফআইআর বাদল নোট বাবু, হচ্ছে না। মীনাক্ষী, বাদল বাবু, মীনাক্ষী, বাদল বাবু, দুটো প্রশ্ন, দুটো প্রশ্ন, খবরদার, দুটো প্রশ্ন, খবরদার, একটা প্রশ্ন। আপনি দিলীপ ঘোষের নাম বললেন, দিলীপ ঘোষের বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে এই উত্তর তার দলের লোকজন বলবেন, কিন্তু আমার একটা জিজ্ঞাসা আছে আপনাকে। আপনি দিলীপ ঘোষের নামের সঙ্গে কি বাকি নামগুলো ভুলে গেলেন বাদল বাবু? আপনি ভুলে গেলেন গৌতম দেবের কথা, আপনি ভুলে গেলেন অনুব্রত মণ্ডলের কথা, আমি আপনি ভুলে গেলেন। গৌতম দা না, একদম না, আমি কোনো কিছু ভুলিনি। হ্যাঁ। আমি গৌতম দা একটা বস্তি এলাকায় গিয়ে কোনো একটা কথা বলেছে, তার মানে এই নয় যে শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট এলাকায় সন্ত্রাস তৈরি হয়ে গেছে। দার্জিলিং এ কোনো বিরোধী দলের কোন নেতার কোন বক্তব্য হলে তাহলে গোটা রাজ্যে হিংসার জন্য সেটা দায়ী, আর শাসক দলের নেতারা যখন বক্তব্য বলেন তখন তার জন্য কোনো ঘটনা দায়ী নয়, তাই তো? তৃণমূলের কোন নেতা বলেনি সন্ত্রাস হবে, সন্ত্রাস করবো, মারবো, ধরবো, জেলে পাঠাবো, যেটা দিলীপ ঘোষ বারবার বলেছে। আর রাজ্যপাল কি করছে? আর অনুব্রত মণ্ডল কিছু বলেননি, অনুব্রত মণ্ডলের কথা ভুলে গেলেন। অনুব্রত মণ্ডল কি বলেছে? অনুব্রত মণ্ডল কি বলেছে? আপনার স্মৃতিশক্তি নিয়ে প্রশ্ন আছে বাদল বাবু আমার। আপনি নির্দিষ্ট কয়েকটা লোকের কথা মনে রাখেন, বাকিদের কথা আপনি ভুলে যান, বাকিদের কথা ভুলে যান। কল্যাণ ব্যানার্জি কি বলেছিল, অভিষেক ব্যানার্জি কি বলেছিল, অনুব্রত মণ্ডল কি বলেছিল, কড়াই গন্ডায় বুঝিয়ে দিব, ইঞ্চি ইঞ্চিতে বুঝিয়ে দিব। নিজের মুখ্যমন্ত্রী কি বলেছেন? মানুষ বিজেপির মতো নিজের মুখ্যমন্ত্রী কি বলেছেন? বিজেপি CISF কে চিন্তা চাকরি করবে না। দিন। পুলিশকে বলেছে চামড়া তুলে নেবো, পুলিশের ঘর বাড়ি জ্বালিয়ে দেবো, চিন্তা করবেন না, চামড়া তুলে নেবো। চিন্তা করবেন না। শুনুন, 24 উস্কানির কথা বলুন না, উস্কানি যারা দিয়েছিল আমরাও দেখেছি। আর সেই FIR এ শুধু মিঠুন চক্রবর্তীর বিশ্বজিৎ বাবু কিছু বলবেন, বিশ্বজিৎ বাবু আপনি বলুন, বলুন, বলুন বিশ্বজিৎ বাবু। আরে খালি দিলীপ বাবু কেন, লাইন ধরে তো সবাই, সায়ন্তন বসু, দিলীপ ঘোষ, কে না বলেছে পুলিশের চামড়া তুলে দেবো, পুলিশের চামড়া তুলে দেবো, ঘর বাড়ি জ্বালিয়ে দেবো, ঠিক বলেছে, ঠিক বলেছে মিস্ত্রিদা, ঠিক বলেছে মিস্ত্রিদা। আরে ভাই আপনাদের তো স্লোগান আবার শীতলকুচি হবে, আবার শীতলকুচি হবে, এতগুলো কথা বলছে। সেটাই তো উস্কানি ছিল। ঠিক আছে, আপনারা তো মানুষকে উস্কেছেন, একটা মুখ্যমন্ত্রীর এটা ভাষা যে সেন্ট্রাল পুলিশকে আমরা মানবো না, CISF কে ধরে নাও। বিজেপি করেছে সন্ত্রাসের বাতাবরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেনি যে তাকে আমরা মারবো, কি বলেননি? বা আমরা ক্ষমতা এলে আমরা মারবো, আমরা জ্বালিয়ে দেবো, সেন্ট্রাল ফোর্স চলে যাওয়ার পরে আমরা দেখবো। একবারও বলেনি। আমরা বারবারই বলেছি, আমরা বলার কথা, সবাইকে নিয়ে চলতে চাই এবং আমরা সবাইকে নিয়ে চলছি। একবারও বলিনি আমরা, মুখ্যমন্ত্রী একবারও বলেনি যে চামড়া তুলে দেবো। প্লিজ প্লিজ সবার বক্তব্য শুনলাম, আমি তরুণ জ্যোতির কিছু বক্তব্য ছিল, তরুণের বক্তব্য শুনে আমি বিরতিতে যাব, আবারও আসবো বিরতির পর। তরুণ আপনার বক্তব্য। আচ্ছা, ভোটের আগে কথাবার্তা নিয়ে অনেক কিছু হচ্ছে। গৌতম বাবু, আরাবুল বাবু, ফিরাদ হাকিমের সেই সেন্ট্রাল ফোর্স চলে যাওয়ার পর দেখে নেওয়ার কথা, অনুব্রতর কথা, অভিষেকের হচ্ছে বদলা নেব কথা, মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে এবং ইঞ্চিতে বুঝে নেবো, এগুলোই তো খেলা হচ্ছে পশ্চিমবঙ্গে। ভোটের পর যে মানে ভোট পরবর্তী হিংসা চলছে, এটাই তো তৃণমূলের খেলা। কোচবিহারের কথা এক্ষুনি বললেন, কোচবিহারে কারা মানে আসামে চলে গেছে বা নর্থ বেঙ্গল থেকে কারা আসামে চলে গেছে একটু খোঁজ নিন। সাউথ 24 পরগনায় কত লোক ঘর ছাড়া একটু খোঁজ নিন। পুরো পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় কত লোক ঘর ছাড়া একটু খোঁজ নিন। কিছু ব্রেকিং নিউজও নিয়ে ফিরবো, তার পরিপ্রেক্ষিতে আমি সকলের রিয়াকশন নেব। একটা ছোট বিরতির সময় হচ্ছে, ফিরছি বিরতির পর, থাকছে সঙ্গে ব্রেকিং নিউজ, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, জবাব চায় বাংলায়। এবার কি বিদ্রোহী বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়? বিজেপি সাংসদ সৌমিত্র খা এবং জন বার্লার বক্তব্যের প্রকাশ্য বিরোধিতা করেন তিনি, এবং বিরোধিতা করে তিনি বলেন বাংলার মানুষ বাংলা ভাগ চায় না, এবং তিনিও বাংলার মানুষ হওয়ার দরুন তিনিও বাংলা ভাগ চান না। তাহলে কি বিদ্রোহী সুর জয় বন্দ্যোপাধ্যায়ের গলায়? তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে একটা জল্পনা শুরু হয়েছে। জয় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তিনি ঠিক কি বলেছেন এই পরিপ্রেক্ষিতে আমি শোনাবো আপনাদের। জয় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য।
রাজনৈতিক পার্টি হচ্ছে বাঙালি নিজে, তাই বাঙালি কখনো এটা চাইবে না যে বাংলা ভাগ হোক, আর বাঙালি যেটা চাইবে না আমিও সেটা কখনো চাইবো না। আমি শ্রী দিলীপ ঘোষ মহাশয়কে অনুরোধ করব যে আপনি নিজে এই ব্যাপারটা ট্যাকেল করুন, আপনি নিজে এই ব্যাপারটায় বক্তব্য রাখুন। যে যখন পারছে, যেরকম পারছে বাংলা ভাগের ব্যাপারেও এক একজন সাংসদ বক্তব্য রাখছে, এটা ঠিক যাচ্ছে না, এটা বাংলার কালচারের সাথেও যাচ্ছে না, এটা বিজেপির কালচারের সাথেও যাচ্ছে না। সো ইট শুড বি স্টপড। জয় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম। বাংলা ভাগ নিয়ে বাংলার মানুষের একটা আবেগ রয়েছে, দুবার বাংলার মানুষ বাংলা ভাগ দেখেছে, এবং জন বার্লা সৌমিত্র খাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটা কি কোনো একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য জয় বন্দ্যোপাধ্যায়ের? আমি তরুণ জ্যোতির কাছে যাব এই বিষয়ে রিয়াকশনে। তরুণ জ্যোতি, দেখুন, বাংলা ভাগ নিয়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতি দিলীপ দা পরিষ্কার বলে দিয়েছেন এরকম কোনো ইস্যু আমরা অন্তত সাপোর্ট করি না, বাংলা ভাগের পক্ষে আমরা নই। কিন্তু একটা প্রশ্ন বারবার থেকে যাচ্ছে, একটা কথা থেকে যাচ্ছে যে অন্যান্য কলকাতাটা মানে শুধু পশ্চিমবঙ্গ নয়, কলকাতার বাইরেও যেখানে আছে, পশ্চিমবঙ্গে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে 27টা দপ্তর নিয়ে বসে আছেন, বেশিরভাগ মন্ত্রী কলকাতা থেকে, তারা একটু রাজ্যে যাক, রাজ্যের অবস্থা দেখুক। জঙ্গলমহল সত্যিই হাসছে না, পাহাড়ও হাসছে না, এই দুটো জায়গার অসুবিধা, সেগুলো নিয়েও ভাবনা চিন্তা হোক, সেগুলো নিয়েও কাজ হোক। এই বাংলা ভাগ কেউ বলেছে বা কেন বলেছেন তার উত্তর তিনি দিতে পারবেন। দলগতভাবে আমরা এই সিদ্ধান্তের বিরোধী, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এবং যারা এই মন্তব্য প্রকাশ করেছেন এটা তাদের পার্সোনাল ব্যাপার, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। সায়নের কাছে যাব আমি, বিশ্বজিৎ বাবুর কাছে তারপরে যাচ্ছি। সায়ন, এই বাংলা ভাগ নিয়ে বিগত কদিন ধরে একটা রাজনীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে বাংলা ভাগ, যেখানে বঙ্গভঙ্গ বলে মানুষের আবেগ, যেটা বাংলার মানুষের আবেগ জড়িত, সেই আবেগকেও কোনো ক্ষেত্রে তাস হিসেবে ব্যবহার করা হচ্ছে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। এবং জন বার্লার বক্তব্য এবং এরপর সৌমিত্র খাঁর বক্তব্য, যাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা। তাহলে যেটা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে হেরে গিয়ে বিজেপি নিজের জমি খুঁজে না পেয়ে তারা নানা ধরনের ঘটনা ঘটাতে চাইছে, রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে তারা। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে এই ধরনের বক্তব্যকে তারা সমর্থন করেন না। তাহলে যদি বিজেপি কোনো সমর্থন না করে থাকে তাহলে কেন এত বিতর্ক হবে? তাহলে কি তৃণমূল কংগ্রেস কোনোভাবে এই বঙ্গভঙ্গের ইস্যুটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে? সায়ন, দেখুন খুব পরিষ্কার কথা হচ্ছে এটাই, রাজ্যকে যারা ভাগ করতে চায়, যে সমস্ত এলিমেন্টরা রাজ্যকে ভাগ করতে চায়, তার মধ্যে হচ্ছে বিমল গুরুংও একজন। এই বিমল গুরুং এর সাথে তৃণমূল জোট করেছিল, এই বিমল গুরুংকে শেল্টার দিয়েছিল বিজেপি। সুতরাং এনারা দুজনেই রাজ্য ভাগ করবার যে ইস্যু, সেই ইস্যুকে এরা পলিটিক্যালি ইউজ করেছে। আবারও বলছি, এই কথা এলো কোথা থেকে? এই কথা তো এই কারণেই এসছে, কারণ এই কথা এনেছে বিজেপি, যে উত্তরবঙ্গকে আলাদা করে দেওয়া হবে, নাহলে হঠাৎ করে রাজনীতির বাজারে এই কথা চর্চা হলো কেন? আর এই যে আজকে বলছেন জয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, জয় বন্দ্যোপাধ্যায় বেসুরো, আমরা সবাই জানি যে বউ যদি অনেক দিন ধরে বাপের বাড়িতে না আসতে পারে, বিভিন্ন ছলাকলায় বাপের বাড়িতে আসবার চেষ্টা করেন, তাই জয় বন্দ্যোপাধ্যায়ও ফেরবার চেষ্টা করছেন, এখন তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছেন। এ যাওয়া আসা লেগে থাকবে, কিন্তু পরিষ্কার কথা, বাংলা ভাগ হবে না। বাংলা ভাগ না হওয়ার জন্য যা যা করণীয় বাংলার মানুষ তাই করবে, বুক দিয়ে আগলে রাখবে বাংলাকে। যারা বাংলার আবেগ সেন্টিমেন্টকে বোঝে না, তারা যদি এই আগুন নিয়ে খেলতে চায় তাহলে কিন্তু গোটা বাংলা রুখে দেবে সেই চক্র। বিশ্বজিৎ বাবু, আপনার কাছে যাব। বিশ্বজিৎ বাবু, যেখানে বিরোধী দল বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা তাদের ইস্যু নয়, তাহলে আপনারা এই বিষয়ে এত সক্রিয় কেন? বঙ্গভঙ্গের আবেগ আপনারা আনছেন কেন মানুষের সামনে? বিমল গুরুং কোন আমরা কোথায় আনছি? করে নিন তার আগে। এটা তো বিজেপির কালচার, এটাই তো বিজেপির কালচার। আজকে সাংসদরা বলছে যে আমরা আলাদা রাজ্য চাই, আর ওনাদের সভাপতি বলছে যে আমি কিছু জানি না। এটা হতে পারে কখনো? যেখানে যেখানে সভাপতি বলছে জানে না, এটা হতে পারে? এটাই হচ্ছে বিজেপির কালচার। এবং আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বিজেপির এই চক্রান্ত, বাংলা ভাগের চক্রান্ত, মানুষ রুখে দেবে, বাংলার মানুষ রুখে দেবে, বাংলা ভাগের চক্রান্ত। আর চাই দুজনের বক্তব্য শোনাতে চাইবো। আজকে 21শে জুন থেকে 18 ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের বিনামূল্যে ভ্যাকসিনেশনের কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এ রাজ্যে ভ্যাকসিনেশনের কাজ শুরু হলো না। কেন হলো না? দুটি বক্তব্য শোনাবো। ফিরহাদ হাকিম তিনি কি বললেন, এবং
বিজেপির জয়প্রকাশ মজুমদারের কি বক্তব্য? প্রথমেই ফিরহাদ হাকিমের বক্তব্য শোনাবো। ভ্যাকসিন নিয়ে অব্যাহত রাজনৈতিক চাপানোতর এবং রাজনৈতিক চাপানোতরের ফলে মানুষ কিন্তু ভ্যাকসিন পাচ্ছে না আলটিমেটলি। ফিরহাদ হাকিমের বক্তব্য। আমাদের নেটে কোথায় কি ভ্যাকসিন যাচ্ছে পুরো নেটের মধ্যে রয়েছে। বিজেপি রাজনৈতিকভাবে বললে তো হয় না, কত ভ্যাকসিন কাকে দিয়েছি তার নামটা পর্যন্ত আমাদের ওই অ্যাপে রয়েছে। ওদের যে অ্যাপের মধ্যে নাম আছে। বিজেপি অ্যাপ দেখে চ্যালেঞ্জ করুক, আমরা বলে দেবো। কারণ কেন্দ্রের ICMR ওই অ্যাপের মধ্যে দিয়ে ভ্যাকসিনের পুরো পরিকল্পনা করছে। সুতরাং বেকার পলিটিক্যাল কথা বলে লাভ নেই। বাংলা স্বচ্ছভাবে চলছে এবং ভ্যাকসিন যত দেবেন তত আমরা ইউজ করব, বাংলার মানুষকে তত নিরাপদ করে দেবো, ভারতের মানুষ নিরাপদে থাকবে। বিজেপির রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলেছেন এই ইস্যুতে শুনুন। কোটিকে 120 কোটি লোককে একদিনে টিকে দেওয়া সম্ভব নয়, এটা প্র্যাকটিক্যালি সবাই বোঝেন। কিন্তু কেউ যদি শুধু রাজনৈতিক উদ্দেশ্যে একটা হাওয়া গরম করতে চান, তিনি বলতেই পারেন, আরে 21 তারিখ হলো, আজকেই সকলের টিকা কেন হয়ে গেল না 18 বছরের উপরে যারা আছে তাদেরই। শিবাশিস মল্লিক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমার সঙ্গে। শিবাশিস, কার্যত রাজনৈতিক চাপানোতর একদিকে, কিন্তু মানুষ তো আজকে পেলেন না ভ্যাকসিন, এটাই আসল কথা। কি কারণে ভ্যাকসিন মিলল না আজকে? দেখো মীনাক্ষী, তোমার সবার আগে বলে রাখি যে ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনের অপ্রতুলতা তা কিন্তু বারবার কাঠগড়ায় উঠে আসছে। সে কথা স্বীকার করেছেন ফিরহাদ হাকিম, সে কথা স্বীকার করেছেন জয়প্রকাশ মজুমদার। যে জায়গাটা আমি তুলে ধরবো যে ফিরহাদ হাকিমের বক্তব্য যে প্রধানমন্ত্রীর ভেবে কাজ করা উচিত ছিল, অর্থাৎ 21শে জুন থেকে ভ্যাকসিন দেওয়ার যে ঘোষণা, তার আগে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে ভাবা উচিত ছিল যে কোন রাজ্যে কতটা ভ্যাকসিন আছে, আদৌ এই ভ্যাকসিনেশন চালু করা সম্ভব কিনা। কিন্তু বিভিন্ন রাজ্যে এই ভ্যাকসিনেশন হয়েছে, পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে আবার হয়নি। সেক্ষেত্রে কিন্তু বারবার এই প্রশ্নটা উঠে আসছে, কেন এই রাজ্যগুলিতে ভ্যাকসিনেশন হলো না। এবং সেক্ষেত্রে জয়প্রকাশ মজুমদার যা বলছেন যে একটু সময় নিতে হবে, কিন্তু প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ বাস্তবায়িত হবে পশ্চিমবঙ্গেও। তবে ফিরহাদ হাকিমদের দাবি যে পরিমাণ ভ্যাকসিন রয়েছে সে পরিমাণ ভ্যাকসিন তারা কাজে লাগাচ্ছেন, তবে আরও ভ্যাকসিন প্রয়োজন এবং কেন্দ্র থেকে ভ্যাকসিন এলে এই যে ভ্যাকসিনেশন 18 ঊর্ধ্বে ভ্যাকসিনেশন তা কার্যকরী করা হবে। শুধু ফ্রন্ট লাইনাররা সব 18 ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। ধন্যবাদ শিবাশিস। আমাদের প্রতিনিধি শিবাশিস নিউজ রুম থেকে ছিলেন এবং যে তথ্য সামনে আসছে যে রাজনৈতিক চাপানোতরের দরুন মানুষ কিন্তু আলটিমেটলি ভ্যাকসিন পেলেন না। এবার নজর রাখবো আমাদের পরবর্তী খবরের দিকে। শুভেন্দু অধিকারী তিনি দিল্লি যাচ্ছেন এবং শুভেন্দু অধিকারীর দিল্লি যাওয়া নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে একটা জল্পনা শুরু হয়েছে। জরুরি বৈঠকে দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আমরা জানি কিছুদিন আগে শুভেন্দু অধিকারী তিনি দিল্লি গিয়েছিলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার বৈঠকও হয়। আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা রয়েছেন আমাদের সঙ্গে। সমাদৃতা, শুভেন্দু অধিকারীর এই দিল্লি সফর নিয়ে রাজনৈতিক জল্পনা কি হতে চলেছে? একদমই মীনাক্ষী, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ শুভেন্দু অধিকারীর এই দিল্লি যাত্রা, কারণ 10 দিনের মধ্যে দ্বিতীয়বার দিল্লি যাচ্ছেন তিনি। এবং যে বিষয়গুলো উঠে আসছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ, রাজ্যে এই মুহূর্তে আমরা জানি নিউ টাউন শুটআউট কাণ্ড থেকে শুরু করে হানজোয়ের গ্রেফতারি এবং মালদায় একের পর এক যে ঘটনা উঠে আসছে, বারুদের স্তূপে কার্যত বাংলা, এই অভিযোগ বিজেপির বহুদিন ধরে। এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারীর কাছ থেকে রিপোর্ট নেওয়া হতে পারে, সেই রিপোর্ট তলব করে শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হতে পারে, এইরকম একটা সম্ভাবনার কথা যেরকম উঠে আসছে। পাশাপাশি হাইকোর্টে আমরা জানি রাজ্যে ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস এই প্রশ্নে রীতিমতো ভর্ৎসিত হয়েছে রাজ্য, সেই বিষয়টিও তুলে ধরতে পারে কিন্তু শুভেন্দু অধিকারী। এবং সেক্ষেত্রে যে এসপি এবং আইসি, বিভিন্ন জেলার এসপি আইসিদের বিরুদ্ধে বিজেপি পরবর্তী ক্ষেত্রে মামলা করতে পারে, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার পরিকল্পনা শক্তিই দিল্লি যাত্রা হতে পারে শুভেন্দু অধিকারীর। ধন্যবাদ সমাদৃতা। আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা ছিলেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। এবং আমার হাতে একদম সময় নেই, আজ সময় শেষ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি জবাব চাই বাংলা ডিবেটে যোগ দেওয়ার জন্য। আজকের মতো জবাব চাই বাংলা থেকে বিদায় নিচ্ছি। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।